পুরো ঘন জঙ্গল, আর এখানটায় জলটা নেমে আসছে। 311টা সিঁড়ি নিচে একজন একটা দোকান থেকে বললো। হেভি লাগছে, হেভি লাগছে, মানে এত সুন্দর জায়গা। জলটা কীভাবে আসছে সেটা দেখানোর পরে না সবাই চাইবে আসতে একবার করে। দেখো জলের স্রোত দেখো, দেখেছো? ମୁଁ ନୟାଗଡ଼ଠୁ ଆସେ, ମାନେ ମୋ ଘର ଅଛି କୋଲକାତାରେ, ନୟାଗଡ଼ରେ ମୋ ଘର। ଏଇଠି ସମସ୍ତେ ମାନେ ଫ୍ୟାମିଲି ମାନଙ୍କ ସାଥିରେ ଆସିছে ଆଉ। পুরোটা দেখে মনে হচ্ছে না একটা হ্রদ। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম পঞ্চলিঙ্গেশ্বর। এখন সময় হচ্ছে 8টা 34, আর আমরা এখানে ট্রেক করা শুরু করেছি। এখনও অবধি সিঁড়ি পাইনি, ওপরে গিয়ে কিছুটা, তারপরে আমরা সিঁড়ি পাবো। সামনে এই যে বাকিরা যাচ্ছে আস্তে আস্তে। এদিক থেকে এসছি, দেখো কিরকম জল যাচ্ছে, বৃষ্টি হয়েছে বলে। আর আমরা যাব হচ্ছে ঠিক এই দিকটা, এর ঠিক মাঝখানে দেখো এখানটায় একটা পাহাড়ের ঝর্ণা নেমে আসছে, পুরো ঘন জঙ্গল, আর এখানটায় জলটা নেমে আসছে। এত বৃষ্টি হচ্ছে না, যার জন্য এত জলের প্রেশার। এখন এখানটায় কিছুক্ষণের জন্য একটা ব্রেক নিয়েছি, আবার উঠবো। আসলে অসুবিধা কী হচ্ছে, এক হাতে ছাতা, আবার পিঠে ব্যাগ, এগুলো নিয়ে উঠতে হচ্ছে, তোর জন্য একটু সময় লাগবে। তো বেটার হচ্ছে একটু সময় নিয়ে ওঠা। চলো আবার একটু উপরের দিকে উঠি। আমরা এই স্লোপটা পেরিয়ে চলে এসেছি, আর এখন এখান থেকে হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে এখানে সৌরভ বসে খেলছে, একটু রেস্ট নিয়েছি এখানে। আবার এসে ব্যাকপ্যাক রেডি করা হচ্ছে। 311টা সিঁড়ি নিচে একজন একটা দোকান থেকে বললো। তো চলো ওঠা যাক ওপর দিকে। এই গেট থেকে ঢুকলাম, এদিকে দেখো জলের প্রেশার দেখো, এই দেখো এদিক দিয়ে জলটা আসছে। জায়গাটা জাস্ট অসাম, মানে সব ক্লান্তি দূর করে দেবে। হেভি লাগছে, হেভি লাগছে, মানে এত সুন্দর জায়গা। ওই যে ওই ওপর থেকে জলটা আসছে, চলো এবার সিঁড়ি দিয়ে ওঠা যাক। আশা করি সবাই সাউন্ডটা শুনতে পাচ্ছ, এই জলের সাউন্ডটাই তো ভালো লাগে। আহা হা হা রে, মানে মন ভরে যাওয়ার মতো। পাথরগুলো পুরো স্যাঁতস্যাঁতে ভিজে, গত 3 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। অনেকটা সুমনা নিয়ে উঠেছে বাচ্চাটাকে, এবার আমি একটু নিয়ে উঠি। অনেকটাই ওপরে উঠে এসেছি, তোমাদের দেখাই এই জায়গাটা কতটা সুন্দর। এই দিকটা তো জলটা নেমে যাচ্ছে, জলটা কীভাবে আসছে সেটা দেখানোর পরে না সবাই চাইবে আসতে একবার করে। দেখো তখন জল ছিল না, বৃষ্টির জন্য বর্ষার জন্য কত জল আসছে। দেখো এখন আমাদের এখান থেকে আরও অনেকটা উপরে উঠতে হবে। এইখান থেকে জলটা আসছে, কি জলের প্রেশার মানে বলে বোঝানো যাবে না, বিশাল জলের প্রেশার। এখানে শিব ঠাকুরের পুজো করা হচ্ছে, আর ওই যে ওখানটায় ওই জায়গাটা রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। আর আমি যদি একটু এদিকটা আসি, দেখো জলের স্রোত দেখো, দেখেছো? এখান থেকে জল আসছে পুরোটা, প্রেশারে জল আসছে, পুরো ভোলে বাবার মাথায় জলটা পড়ছে, পড়ে এদিকে আসছে। আমি ওদিকটা যেতে পারছি না, যাওয়াটা উচিত নয়, কারণ এতটাই জলের প্রেশার। আর নিচে কী আছে জানি না, তাই বেস্ট অপশান এখানটা দাঁড়িয়েই ফটোগ্রাফি করা। চলো তোমাদের উপরটা থেকে দেখাই কোন জায়গাটায় ভগবান মহাদেব বিরাজমান। এই যে এখান থেকে
এই যে জলটা আসছে ঠিক এই জায়গাটা। হ্যাঁ মাসি, হ্যাঁ হ্যাঁ এই ভিতরে না ମୁଁ ଯାতে ମାନେ ମାନେ ପିକ୍ଚରରେ ମୁଁ ଦେଖିଥିଲି ୟୁଟ୍ୟୁବରେ ଏଇଠି ଅଛନ୍ତି, ଏଇଠି କେଉଁଠି ଥିବ, ଏଠି ଶୋଇକି ତାପରେ ସେ ଲିଙ୍ଗଟାକୁ ତ ଆପଣ ପାଇବେ। ଲିଙ୍ଗ ତ ଏବେ ଯାଇ ହେବନି, ବନ୍ଦ କରିଦେଇଛି। ଏଇ ଗେଟ୍ରୁ ଯିବାକୁ ପଡ଼ିବ, এইটি ଥିବ। তো মাসি যেটা জিজ্ঞাসা করছেন যে লিঙ্গটা কোন জায়গাটায়, তো আমি বললাম যে লিঙ্গটা হচ্ছে ঠিক এই জায়গাটায় আছে। এই যে সামনের গেটটা দেখাচ্ছিলাম, এই গেট দিয়ে ঢুকে এখানটা আছে লিঙ্গটা আছে, কিন্তু যেটা কোনো মতেই যাওয়া এখন সম্ভব নয়। আর ওড়িশা গভর্নমেন্ট থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন এত জলের প্রেশারের জন্য। দেখো জলের প্রেশার দেখো। দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যার জন্য এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার বুঝতেই পারছো কোনো মতে এটা যাওয়াটা সম্ভব নয় বলেই বন্ধ করেছে। নানি ଆପଣମାନେ କେଉଁ ଗାଁରୁ ଆସୁଛନ୍ତି? সেটা করে অনুকূল। এরা এসছে অনুকূল থেকে, আর আমি হচ্ছে নয়াগড়ে। ମୁଁ ନୟାଗଡ଼ଠୁ ଆସି ମାନେ ମୋ ଘର ଅଛି କୋଲକାତାରେ, ନୟାଗଡ଼ରେ ମୋ ଘର। এইটি ସମସ୍ତେ ମାନେ ଫ୍ୟାମିଲି ମାନଙ୍କ ସାଥିରେ আসছে ଆଉ। তো আমি মানে নয়াগড় জেলার, এরা হচ্ছে অনুকূল জেলার। তো সবাই এখানে আসে, মানে বিভিন্ন জায়গা থেকে আসে, মানে এরকমভাবে বলে বোঝানো যাবে না যে কোথা থেকে শুধু আসে, সব জায়গা থেকে আসে ভোলা বাবার কাছে। কিন্তু দর্শন তো সবসময় সম্ভব হয় না, আর ওখানে যাওয়াও সবার পক্ষে সম্ভব নয়। সেই জন্য পুজোর ব্যবস্থা হচ্ছে এখানে করে দেওয়া হয়েছে। পঞ্চলিঙ্গেশ্বর দেখা আমাদের হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। আসলে দেশের লোকের সাথে কথা বললে না কথা শেষই হয় না। আমি ওখানে কথা বলতে শুরু করেছিলাম, শেষই হচ্ছিল না। হ্যাঁ, পঞ্চলিঙ্গেশ্বর কেন? এখানে মহাদেবের 5টা লিঙ্গ একই সঙ্গে বিরাজমান। যখন মা সীতা বনবাসে ছিলেন তখন এখানে বলা হয় যে মা সীতা নাকি এই 5টা লিঙ্গকে নিজের হাতে তৈরি করেছিলেন আর এখানে পুজো করতেন। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের হিস্ট্রি। এছাড়া অনেক কথা কথিত আছে, তবে আমার মনে হলো এটাই সবথেকে বেস্ট, তাই আমি আপনাদের এই কথাটা জানালাম। এছাড়াও অনেক রকম কাহিনী আছে, অনেক রকম কথা রয়েছে আমাদের শাস্ত্রে। একবার দেখাই এখান থেকে শহরটা কীরকম লাগছে। দেখো এই হচ্ছে সিঁড়ি, আর এই হচ্ছে দূরে পুরো শহরটা। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানটা হচ্ছে জুতো স্ট্যান্ড রয়েছে, মানে নিচে 5 টাকা দিয়ে আপনাদের যে টিকিটটা কাটা হচ্ছে ওটাতে আপনারা এখান থেকে জুতোটা রাখতে পারবেন। নিচে প্রবেশদ্বারের ওখানে মূল্য হচ্ছে 5 টাকা। আর এই হচ্ছে জুতো রাখার জায়গা। এখানটাও দাঁড়িয়ে আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। এখান থেকেও অনেকটাই সুন্দর দৃশ্যটা দেখা যায়। দেখুন ওই যে ওখানে আমি ছিলাম, ওখানে পুজো দিচ্ছিলাম। আর এখানটা হচ্ছে এই যে গেটটা যেটা দেখাচ্ছিলাম, যেটা বন্ধ রয়েছে, এখান থেকে ঢুকে ওই সামনেটা তুলেই ওখানে তোমার ভোলে বাবাকে দর্শন করা যায়। মানে দর্শন করা যায় না, বেশিরভাগ সময় জল থাকে, তো ওটা হাত দিয়ে ধরে বোঝা যায় যে ওখানে 5টা লিঙ্গ রয়েছে। তো চলো এবার নিচের দিকে নামি, কারণ সবাই অলরেডি টায়ার্ড হয়ে গেছে, আমাদের আরও অনেক জায়গায় বেরোতে হবে। এই দেখা একজন খেলেই যাচ্ছে, ড্যাডি ফিঙ্গার ওয়্যার আর ইউ, হির আই অ্যাম, হাউ ডু ইউ ডু। ইয়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করার পর আমরা এসেছি এখন আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য। সকালে আমরা ব্রেকফাস্ট করেছিলাম ওই ব্রেড বাটার, আর এখন আমরা লাঞ্চ করার জন্য এসেছি। দেখাই লাঞ্চে কী কী আছে। এখানে হচ্ছে রাইস, এটা হচ্ছে আলু করলা ভাজা হালকা চালের গুঁড়ি দিয়ে, আর এইটা হচ্ছে আলু পোস্ত ডাল, এখানে লেবু, হ্যাঁ আচ্ছা পাঁপড় দিয়েছে। আর একটা কথা বলি, এখানকার লঙ্কাগুলো না একটু অন্য ধরনের দেখতে, মারাত্মক ঝাল কিন্তু কচি কলা পাতার মতো দেখতে। আর লেবুটার তো টেস্ট আগের দিন বলেইছি। আচ্ছা এটা কি আছে? আচ্ছা এটা হচ্ছে চাটনি। এটা কিসের চাটনি? আমের চাটনি।
এটা হচ্ছে আমের চাটনি, দেখতে একটু অন্যরকম, খেয়ে বলবো কীরকম। আচ্ছা, এর সাথে রয়েছে মাছ, দাদা মাছটা আনতে যাচ্ছে। আচ্ছা, ও যেটা বলছে যে পোস্তটা নাকি অপূর্ব হয়েছে, বলছে লেভেলের হয়েছে, আমাদের ওখানে এরকম ধরনের পোস্ত হয় না, তাই তো? তাহলে দেখি খেয়ে কীরকম কী লাগে। চলো একটু টেস্ট করে দেখি। বাকি মাছ তো ওখানে আসছে, তার আগে একটু সুমনা যেরকম বললো, এই পোস্তটা একটু টেস্ট করে দেখবো। খাবার দাবার কিন্তু অসাধারণ এখানে। আচ্ছা, পেছনে একটা নয়েজ আসছে কারণ জেনারেটর চলছে বলে, এখানে তো সবসময় কারেন্ট থাকে না। ডালটা ভালো। এর সাথে ভাগ হবে না। চাটনিটা খেয়ে দেখবো, বলছে আমের চাটনি, শুকনো আমের চাটনি। কারি পাতা মানে এর সাথে, মানে এটা দিয়ে আমি সব ভাত খেয়ে নেবো। দারুণ কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। দারুণ মাছ লাগবে না, মাছ ফেল। মানে নিরামিষ এত সুন্দর। এখানকার ডালের কিন্তু টেস্ট। ও, এটা শুকনো আম যেটাকে বলছে না, এটা হচ্ছে বেসিক্যালি আম ছড়া, বা আমাদের দেশের ভাষায় বলে আম্বুরা, ঠিক আছে? নট আম্বুল, ইটস আম্বুরা। বেসিক্যালি আমগুলোকে এরকম ছোটো ছোটো পিসে, বা আমাদের এরকম গোটা অর্ধেক করে কেটে নেয়, কাটার পর ওটাকে তোমার রোদের মধ্যে শুকানো হয়, নুন ফুন দিয়ে রোদে শুকানো হয়। যেটাকে দেখো, সারা বছর তো আম পাওয়া যায় না, কিন্তু আম তো সারা বছর খেতে হবে, কী করে খাবে? তখন এটাকে শুকিয়ে নেয়, রোদে শুকানো হয়, আরও অনেক কিছু প্রসেস আছে, তেল দিয়ে এটাকে শুকানো হয়। তারপরে এটাকে সারা বছর ওড়িশার লোকেরা এরকম করে চাটনি করে হোক, বা একটু জলের সাথে গুলে, ওই যেরকম যেটাকে বলে ওড়িশার ভাষায় বলে পাগো, ঠিক আছে? পাগো মিন্স হচ্ছে একটু নুন লঙ্কা লেবু দিয়ে এই আমটাকে মেখে ওরা খেয়ে নেবে। মানে আমি খাই, সবাই খায় ওড়িশার লোকেরা। তো এই জিনিসটা কিন্তু সারা বছর, যার জন্য এখানে আম কিন্তু একবারই হয়, কিন্তু সারা বছর এইভাবে মানুষ রেখে দেয়, আর এটা অসাধারণ খেতে লাগে। এখানে দেখলাম এটাকে চাটনি করেছে, বাট আমাদের ঘরে এটাকে চাটনি খুব একটা করে না। বাপিদা মাছ দিয়ে গেল, মাছের সাইজটা দেখো, আশা করি দেখতে পাচ্ছ, এই হচ্ছে মাছের সাইজ। এখন সময় হচ্ছে 1:45। আমরা জাস্ট কিছুক্ষণ আগে যাত্রা শুরু করেছি, আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি সোজা চাঁদিপুর বিচ। তো দাদা, কত কিলোমিটার হবে? 60 কিলোমিটার। তো আমাদের এখান থেকে হচ্ছে 60 কিলোমিটার, যেতে একটু সময় লাগবে। তো যদি রাস্তায় ভালো কিছু পাই তাহলে তোমাদের দেখাবো, আদারওয়াইজ ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম। এখন আমরা আছি বুড়িবালা রিভার। এই হচ্ছে বুড়িবালা রিভার, দেখো এইদিকে সব মাছের নৌকোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই নৌকোগুলো যায় হচ্ছে মাছ ধরতে। একটু আগেই দেখলে তোমরা, আমি বুড়িবালাম নদীর কাছেই ছিলাম। ওই নদীটার বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যে নদীটা তৈরি হয়েছে তোমার শিমলিপাল যে রেঞ্জ রয়েছে সেখান থেকে নদীটার উৎপত্তি, আর সেটা গিয়ে তোমার মিশেছে হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে। এবার বলি কেন এই নদীটা এত ইম্পর্টেন্ট। আমি ইন্টারনেটে সার্চ করছিলাম, সেখানে বলছে এর আরেকটা নাম হচ্ছে বুড়া বালঙ্গ, একটি ঐতিহাসিক নদী যা ওড়িশার ময়ূরভঞ্জ বা বালেশ্বর, মানে যেখানে আমরা আছি সেখান থেকেই এটা প্রবাহিত হয়েছে। মানে এখানে একটা ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধে বাঘা যতীন ও তার সঙ্গীরা জীবন দিয়েছিল। তো এটা আমি জানতাম না, এখানে এসে আমি যখন প্লেসটা সার্চ করলাম তখন আমি জানতে পারলাম যে এই সেই নদী যেখানে বাঘা যতীনরা নিজেদের প্রাণ দিয়েছিল। সেই কারণে এটা
আমাদের স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বুড়িবালাম নদীর পাশেই একটা, মানে তার ঠিক উল্টো দিকে একটুখানি, ওখানে হচ্ছে তোমার রাধা গোবিন্দর মন্দির আছে। ভেতরটা পুরোটা দেখাই, এরকম পার্ক, এখানে গাড়ি রাখার ব্যবস্থা তো রয়েছে। ভেতরটা এরকম পার্ক, আর এদিকে একটা ছোট্ট একটা লেকের মতো রয়েছে। আর ওই দিকটা গেলে হচ্ছে তোমার মন্দিরটা পড়বে, আমি দেখাবো পরে। আগে দেখো এদিকে একজনের পাগলামি শুরু হয়ে গেছে, ট্রেন চড়বে। কোথায় সে? এই হচ্ছে রাধা গোবিন্দর মন্দির, দেখো কত সুন্দর। হ্যাঁ, এই যে লেকটার কথা বলছিলাম, এখানে লেকটা আছে, আর এই হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। এই প্যাকেটটা কিনেছি, দাদা সাজেস্ট করলো তাই কিনলাম। এর মধ্যে মাছের খাবার আছে, দেখবো এটা দিলে কি হয়। আচ্ছা, এটা না দানার মতো রয়েছে। আচ্ছা, এখানে এই দানাটা আমি কিনেছি, এই দানাটা মাছকে খেতে দেবো, আর মাছকে খেতে দিলে দেখবো কি হয়। তো বাবা, মাছ দেখ কত, পুড়িয়ে বাপরে। হ্যাঁ, তারা আবার দিয়ে অনেক রকমের মাছ আছে, ওই যেগুলো সৈকত পোষে ওইগুলো। আমি একটু দিয়ে দাও। আচ্ছা, এবার সুমনা দিক। আচ্ছা, ওকে মা দিয়ে দাও। হাতটা সরাচ্ছ কেন? দাও। এবার আরেকটা অ্যাঙ্গেলে দেখাচ্ছি, দারুণ একটা জায়গা। এই হচ্ছে পুকুরের ঘাট, দেখে এদিকে ঘুরে আসি। এই হচ্ছে আমরা একদম নিচটা এলাম। এবার সুমনাকে বলবো তুমি একটু খাবারটা দাও। গায়ে পা একদম জল ছিটিয়ে দিচ্ছে। দিও এইটি দে, এটি পকাই দিও। পকা মাছ খাই দেবো, পকা। হাত থেকে নিয়ে নেবে। সৈকতের মতো। সৈকতে এই মাছগুলোই পুষতে ভালোবাসে। সৈকতের মতো বলে খপ খপ করে খাচ্ছে, তুমি বলছো সৈকতের মতো। সৈকত কি ভাববে? সৈকত খপ খপ করে খায়। সৈকত, আমি তোর মাছের কথা বলেছি। আমি তোর মাছের কথা বলেছি। টিয়া দিদি ভেবেছে তুই খাস এইভাবে। এখান থেকে একটা নিয়ে যাবি নাকি? মূল মন্দিরের কাছে। এই হচ্ছে মন্দির। দেখলাম এন্ট্রান্স হচ্ছে এটা। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। কি সুন্দর মূর্তিগুলো প্রতিস্থাপনা করা হয়েছে। সব বিষ্ণুর অবতারগুলো এখানে দেখানো হয়েছে। এই হচ্ছে মূল মন্দির। উপরে কাজটা কিছুটা এরকম, কি অপূর্ব মন্দিরটা দেখো। এখানে দেখো কৃষ্ণর জন্ম থেকে পুরোটা এখানে দেখানো হয়েছে। পুরো শ্রীকৃষ্ণ, এই যে একদম পুরো এখানে হচ্ছে জন্ম থেকে শুরু করে এখানে পুরো যে পায়ে তীর লেগেছিল, পুরো কাহিনীটা এখানে। আর এখানে হচ্ছে আমাদের সব থেকে প্রিয় বজরংবলী রয়েছেন। এদিকে রয়েছে গণেশ ঠাকুর। কিছুটা এরকম মন্দিরের চারদিকেই ঘোরা যায়। আমি আর ওদিকে যাচ্ছি না। এই হচ্ছে লেকটা, এখানে সবাই মাছকে খেতে দিচ্ছে। গান চলছে, দেখেছো? জীবনর সাদা কাগজরে লিখিছি না তোর, লিখিছি না তোর। এইসব ছোটবেলার গান, মানে ছোটবেলায় এখন দেশে আসতাম এইসব গান শুনতাম। এই হচ্ছে চাঁদিপুর বিচ। জল আছে অনেক দূরে, কারণ এখন মনে হচ্ছে ভাটা চলছে।
এই হচ্ছে তীরছড়া গোপীনাথ টেম্পলের মেন গেট। পাশেই এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, 5 টাকা করে জুতো নেয়। আমরা 3 জন রাখলাম, তাই নিল হচ্ছে 15 টাকা। এই হচ্ছে মন্দিরের মেন গেট থেকে আমরা প্রবেশ করলাম। পুকুরটা কত সুন্দর। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। ওইদিকে এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে, আর এখানে হচ্ছে নাথ মন্দির। মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আমি ভেতরটা খুব একটা দেখাতে পারলাম না। আমি গেছিলাম, বাট ভেতরে অ্যালাউড নয়। তো এই হচ্ছে মেন মন্দিরটা, দেখতে পাচ্ছি। এখান থেকে এন্ট্রি করতে হবে, সামনেই শ্রীকৃষ্ণর মূর্তি আছে। এই হচ্ছে পুরো মন্দির। আচ্ছা, ওখানে হচ্ছে প্রসাদ বা ভোগের ব্যবস্থা রয়েছে। তো চলো এবার আমরা এখান থেকে বেরোই, আরও অনেক কিছু দেখার আছে। তীরছড়ার এখানটায় গাড়ি পার্ক করার জন্য বিশাল বড় একটা এরিয়া রয়েছে। পুরো এই এরিয়াটা, তোমরা যদি তোমাদের গাড়ি আনো, যে কোনো গাড়ি, সে বাইক হোক আর যাই হোক, 4 চাকা হোক, এখানে বাস পার্কিংয়েরও জায়গা রয়েছে, সেখানটা পার্কিং করা যেতে পারে। খুব বড় একটা এরিয়া। এই হচ্ছে ইমামি টেম্পল। সুন্দর পা ধোয়ার জায়গা রয়েছে, এখানে পা ধুয়ে তারপরে যেতে হবে। এই হচ্ছে মূল মন্দিরটা। আর এখন আমি কিন্তু ক্যামেরা ধরে নেই, সুমনা ধরে রয়েছে, কারণ আমার কোলে রয়েছে সৌরীয়। শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। এটা পুরো কোণারকের আদলে করা হয়েছে না মন্দিরটা? একটু এদিকটা ঘোরাও, মন্দিরের দিকটা। এটা দেখো, পুরো কোণারকের আদলে করা হয়েছে। আর একটু এগিয়ে যাই। এইটা হচ্ছে মা বিমলা দেবী টেম্পল। বিমলা দেবী কিন্তু আমাদের পুরীতেও রয়েছে, যেটা সতীপীঠের মধ্যে একটা। সেই বিমলা দেবীর টেম্পল এখানে রয়েছে, মা বিমলা দেবী। পুরোটা দেখে মনে হচ্ছে না একটা রথ। এই হচ্ছে সময়চক্র। আর এখানটা একটু সুমনা কাছতে বলবো। দেখো, এই হচ্ছে আমাদের ভারতীয় শিল্পকলা। কি বলে জানো ওটাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্থাপত্য আর ভাস্কর্য যেটাকে বলে। দেখো কত সুন্দর, কত সুন্দর। মা গজলক্ষ্মী টেম্পল হচ্ছে গজলক্ষ্মী টেম্পল। ইফার, হ্যাঁ এলিফ্যান্ট। এটা ইফার এলিফ্যান্ট তো। নমকরণ নমকরণ নমকরণ। এটা হচ্ছে বজরঙ্গবলীর মূর্তি। এই হচ্ছে ইমামি টেম্পল। ইমামি টেম্পল আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো। আর এরপরে কোথায় যাচ্ছি? এরপরে যাচ্ছি হচ্ছে আমরা কিং প্যালেস। কিং প্যালেস বলে একটা জায়গা আছে, আর একটা হচ্ছে নীলগিরি জগন্নাথ টেম্পল। তো এই দুটোতে আমরা ভিজিট করব। সুমনারা ওখানে দাঁড়িয়েছে প্রসাদ নেবে বলে। তো আমরা এখানে নীলগিরি জগন্নাথ দেবের মন্দিরে এসেছিলাম। এই হচ্ছে নীলগিরি জগন্নাথ দেবের মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তো আমি এখান থেকেই পুরোটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির। ভেতরটা তো অসাধারণ, জগন্নাথ দেবকে দেখে মনটা পুরো ভরে যাচ্ছে। আর এই দিকে হচ্ছে, এইটা হচ্ছে তোমার প্যালেস, কিং প্যালেস মানে রাজবাড়ি এইটা। তো এটাই ছিল আমাদের আজকে লাস্ট টুরিস্ট প্লেস, যেগুলো আমাদের দেখা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বেরোবো। আমরা সন্ধ্যে 1:30টার সময় শকুন্তলা নিবাসে পৌঁছে গেছি। এখন ঘরে গিয়ে জাস্ট একটু ফ্রেশ হয়ে এখন আমরা খেতে চলে এসেছি। খাবার এখনও দেয়নি, খাবার দেওয়া হবে, কিন্তু প্রবলেম হচ্ছে এটাই যে এখন সব খাওয়া দাওয়ার পর সবগুলো আবার গোছাতে হবে। এই হচ্ছে আজকের মেনু রাতে। এখানে হচ্ছে
ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মা সবার আগে টেস্ট করেছে, কীরকম টেস্ট লাগছে তোমার? হ্যাঁ, কোনটা, রাইসটা চিলি চিকেন দুটোই ভালো হয়েছে? দুটোই ভালো বলছে। আর সৌর্যের তো রোজকারের মতো মাছ, ভাত আর ডাল, আর এদিকে ওই আলু পোস্তটা সকালে ওটাই দিয়েছে। চলো খাওয়া দাওয়া খেয়ে নিই। ঘরে গিয়ে এখন অনেক কাজ রয়েছে, জামা কাপড় গোছাতে হবে। কালকে সকালে আমাদের ট্রেন রয়েছে। কটা নাগাদ? আমাদের ট্যুর ম্যানেজারকে জিজ্ঞাসা করতে হবে কটা নাগাদ ট্রেন আছে। 9টা 20-তে আমাদের ট্রেন রয়েছে। আমাদের ট্যুর ম্যানেজার সুমনা চক্রবর্তী নায়ক বলে দিয়েছে। এই 3 দিন ধরে যেখানে খাওয়া দাওয়া করলাম, এই হচ্ছে সেই কিচেন যেখান থেকে আমাদের জন্য রান্না হচ্ছিল। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে এই মাসি, তোমার নামটা কি বলো একবার? চুমকি মুর্মু, ঠিক আছে। খুবই ভালো রান্না করে, খুবই ভালো। আর এই যে পুরো কিচেনটা আর পুরো এই যে যত মানে রুম রয়েছে, রুম সার্ভিস থেকে শুরু করে পুরোটা হচ্ছে বাপিদার সামনে। বাপিদা, ডিটেলসে বলো আমাদের যে এখানে কীভাবে আসবে। এখানে আসতে গেলে ট্রেন বাই বাস ওখানে আসতে হবে বালেশ্বর থেকে। ট্রেনে আসলে বালেশ্বর থেকে আসতে হবে পঞ্চলিঙ্গেশ্বর। বালেশ্বর থেকে 30 কিলোমিটার হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। এখানে আসলে আপনার আমাদের হোটেলে আসতে পারেন। স্টেশন থেকে পিক আপ করে আমাদের ড্রপ করা পর্যন্ত আমাদের সব কিছু দায়িত্ব বুঝি। ট্যুর গাইড, খাওয়া দাওয়া, সব থাকা, সব নিয়ে প্যাকেজ। আর তোমার এখানে নাম্বারটা একটু দেন। 9937925833। আমি একটু ডিটেলসে বলি। সেটা হচ্ছে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের স্টেশন থেকে পিক আপ করেছে, আবার কালকে আমরা যখন ফিরবো তখন আমাদের স্টেশনে পুরোটা আবার ছেড়ে দেওয়া হবে। এছাড়াও যে এই 3 দিনের মধ্যে যাবতীয় যত ঘোরাফেরা যা করলাম পুরোটাই এই দাদাদের গাড়িতে দেবে, ঠিক আছে। মানে পুরো কার সার্ভিস থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া হবে। তোমরা যদি অনেকজন মিলে আসো, হ্যাঁ, আমি তোমাদের দেখাবো একটু বাদে উঠোনে গিয়ে। ওখানে একটা ট্রাভেলার রাখা রয়েছে। সেটা হচ্ছে যদি অনেকজন মিলে আসো সেক্ষেত্রে একসাথে সবাই যদি যেতে চাও সেই ব্যবস্থা আছে। এমন না যে দুটো গাড়ি করে আলাদা হয়ে যাচ্ছে, সেরকম করে না। তোমাদের 10 জন 15 জন যতজনই আসো কোনো প্রবলেম নেই। আর এখানটা বাইক নিয়ে আসো, এটা আমি আরও বেশি করে বলছি। যদি দাদার সাথে কথা বলেছিলাম যে 20, 30, 40 কোনো প্রবলেম নেই, তুমি বাইক নিয়ে শুধু আসো। যতজনের তোমাদের গ্রুপ হোক কোনো প্রবলেম নেই, গ্রুপ নিয়ে পুরো চলে আসো এখানে। আর দারুণ জায়গা। দেখো যে ট্রাভেলার গাড়িটার কথা বলছিলাম এটা হচ্ছে সেইটা। এখানে একসাথে যদি তোমরা গ্রুপে আসো অনেকজন মিলে, তাহলে এই গাড়িটা পুরো সার্ভিস দিয়ে দেবে। তো তার জন্য আগের থেকে কিন্তু ওই যে নাম্বারটা বললাম, ওই নাম্বারে একবার কথা বলে নিতে হবে। এই হচ্ছে আমাদের বিকাশদা। বিকাশদা, একটু মাইকটা তুমি নিয়ে নাও। তুমি বলো এখানে তুমি কী কী ধরনের সুবিধা তুমি দিচ্ছ। নমস্কার, আমার নাম বিকাশ কুমার বেহেরা। এই যে ট্যুর গাইড হিসাবে আমি কাজ করি। আর এই যে আমরা আছি এখানে, এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর হচ্ছে বালাসোর ডিস্ট্রিক্টে পঞ্চলিঙ্গেশ্বর। আর এই বালাসোর আপনাকে আসতে হলে হাওড়া থেকে খুব একটা দূর নয়, 3 থেকে 3.5 ঘন্টা ট্রেন জার্নি করে বালাসোর পৌঁছে যাবে। আর এই বালাসোর এমন একটা জায়গা যেখানে আপনি পাহাড়, জঙ্গল, ঝর্ণা, মন্দির, সি বিচ সব কিছু পাবেন। আর এই বালাসোর থেকে দুটো ভালো ফরেস্ট ট্যুর আমি করি, যেটাকে কুলডিয়া ফরেস্ট, কুলডিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, আর শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট। এখান থেকে ভিতরকণিকা, এই সব ফরেস্ট ট্যুর আমি করি। আর এই ফরেস্টের ভিতরে যদি আপনি থাকতে চান, বা ফরেস্টের ভিতরে যে জঙ্গল সাফারি হয়, ফরেস্টের ভিতরে ইকো কটেজ আছে, এইসব যাতে যদি ফরেস্ট ট্যুর আপনি করেন তাহলে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। ফরেস্টের ভেতরে তোমার যে থাকার ব্যবস্থা সেটাও তুমি এখান থেকে? হ্যাঁ, এটা আমার জানা ছিল না। হ্যাঁ, তবে আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে বিকাশদার ক্ষেত্রে যেটা মানে আমাদের যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে বিকাশদার এখানে যখন আমরা এসেছি তখন না প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তোমরা জানো যে এই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য সব জঙ্গলগুলো কিন্তু বন্ধ ছিল। তো বর্ষাকালে তোমরা জঙ্গল কিন্তু খোলা পাবে না। যদি মনে করো এই কুলডিহা বা ওয়াইল্ড লাইফ ফরেস্ট এগুলো একটুখানি দেখতে চাইছো, তো আমি বলবো শীতকালের দিকে বেটার। বেস্ট টাইম এটা হচ্ছে ওপেনিং টাইম হচ্ছে নভেম্বর 1 থেকে জুন 15। এটা পুরো শিডিউল টাইম আছে। নভেম্বর 1 ওপেন হয় আর জুন 15 ক্লোজ হয়। আচ্ছা, এই টাইমের মধ্যে যদি আসো তাহলে ঠিকঠাক। আদারওয়াইজ আমাদের সময় আসতে পারো, আমরা কিন্তু প্রকৃতিকে পুরোটাই উপভোগ করেছি। তবে হ্যাঁ, জঙ্গলগুলো ভিজিট করিনি। আর আমাদের সাথে আমাদের একটা ছোটো বাচ্চা রয়েছে, সেই জন্য আমরা জঙ্গলটা ভিজিট করি। এবার আর দাদা তুমি বলো, তুমি কার সার্ভিস কীরকম কী দিচ্ছ? না, এখান থেকে তো বালাসোরের যে স্টেশন থেকে পঞ্চলিঙ্গেশ্বর 30 কিলোমিটার। এখান থেকে যে সাইড সিন করেন, যে গাড়ি লাগবে, মানে এখান থেকে তার গভর্নমেন্ট থেকে কোনো ফেসিলিটি নেই, কিছু নেই। আমি সব কিছু ট্যুর অ্যারেঞ্জ করি, ফরেস্ট ট্যুর বলুন, বা আপনার যদি এখান থেকে স্টেশন থেকে পিক আপ, ড্রপ, বা আপনাকে যেগুলো সাইড সিন করবেন সব কিছু আমার কাছে অ্যারেঞ্জমেন্ট আমি করি। আচ্ছা, যদি কেউ মনে করে যে আমাদের একটা বাইকের গ্রুপ রয়েছে, আচ্ছা, তাও জিজ্ঞাসা করি, যদি কোনো বাইকার্সরা মনে করে যে আমরা গ্রুপ নিয়ে আসি,
কতজন অবধি আসা যেতে পারে? কোনো অসুবিধা নেই। আমি একজন থেকে সোলো ট্রাভেল থেকে পুরো 100 জন অবধি ট্যুর করি, যে যেমন চাইবে। আজকেও বলছে, আজকে ডেটে একটা 6 জনের কালকে এসেছে বাইক গ্রুপ, ওদের কুলডিহাতে আজকে থাকার ব্যবস্থা করছি। আর একটা জিনিস এখানে বলি, এই যে বৃষ্টির সময় জঙ্গল বন্ধ হচ্ছে, কিন্তু যারা থাকবেন ইকো কটেজ সারা বছর খোলা, এটা কখনো বন্ধ হয় না। ডে ভিজিটের জন্য জঙ্গল বন্ধ থাকে বৃষ্টির সময়। ওরা আজকে কুলডিহাতে স্টে করছে, কালকে আমার গাড়ির ভিতরে এন্ট্রি হবে, ওকে সাইড সিন করাবে, আবার ব্যাক করবে। কারণ যেহেতু কোনো ফরেস্টে এগুলো যেহেতু ওয়াইল্ড লাইফ এরিয়া, কোনো বাইক এন্ট্রি নেই। এত সুন্দর পরিষেবা দেওয়ার জন্য মানে খাবার দাবার তো অসাধারণ ছিল। শুধু খাবার দাবারের কথা গেলে হবে না, এখানকার প্রকৃতি আর খরচা কিন্তু খুব একটা বেশি নয়। মানে আমরা অন্য জায়গায় অনেক জায়গায় থেকেছি, বাট এখানে খরচাটা খুব কম, খাবার দাবারের কোয়ালিটি ভালো। হ্যাঁ, রুমের কোয়ালিটি তো আরও ভালো। মানে তোমরা যদি মনে করো হ্যাঁ প্রকৃতির সাথে এসে থাকবো, তাহলে এর থেকে এই শকুন্তলা নিবাসের থেকে ভালো কিছু হয় না। যদি তোমরা মনে করো যে একটু হোটেল ভিউ চাইছো, একটু হোটেল টাইপের পরিষেবা, তাহলে তোমাদের কিন্তু এর ঠিক একটু আগে গেলেই, মানে যেটা বললাম রোডের সামনে, ওখানে কিন্তু লক্ষ্মী নিবাস বলে রয়েছে, তাই তো? তো ওটা কিন্তু নতুন হয়েছে, তো ওটাতেও তোমরা থাকতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। আমার মনে হয়েছিল যে আমি একটু প্রকৃতির সাথে থাকবো, তাই এইখানে আমার ঠাঁই হয়েছিল। তো চলো, বাকি কথা পরে হচ্ছে।